ওয়েলকাম এভরিওয়ান। দেখো, মেনসুরেশনে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক উইথ থিওরি তোমাদের আমি এক্সপ্লেনেশন করে দিচ্ছি। এগুলো প্র্যাকটিস করো, এগুলো করলেই মেনসুরেশন তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে দেখো, এর আগের দিন আমি বলেছিলাম যে ঘনক কাকে বলে। এটা আমি অলরেডি ঘনক সম্বন্ধে তোমাদেরকে বলে দিয়েছি। তারপরে একটু থিওরিটা আমি ডিসকাস করে দিই যে ঘনক জিনিসটা কী, কারণ অনেকেই নতুন দেখবে কিংবা তোমাদের আরেকটু এক্সপ্লেনেশনের প্রয়োজন হতে পারে। ঘনক মানে তাকেই আমরা ঘনক বলি। প্রথমত ঘনক একটা 3D ফিগার, যেমন আমি আঁকছি, তোমরা অলরেডি ঘনক সবাই দেখেছ, যেমন লুডুর ছক্কা একটা ঘনকের উদাহরণ, 3D ফিগার। আচ্ছা, বুঝো সবাই, ঘনকের এখান থেকে এইটুকুটাকে বলা হয় ঘনকের বাহু, যেটাকে এই অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। কী অক্ষর দিয়ে প্রকাশ করা হয়? এই অক্ষর দিয়ে। তাহলে আমরা যদি আমরা ঘনক সম্বন্ধে অল আবাউট পড়ে নিই, তারপরে কোশ্চেনটা সলভ করবো, ঠিক আছে? ঘনক এর বাহু যদি আমি মনে করি এ, ভালো করে শোনো, ঘনকের বাহু আমি বললাম এ একক, ঘনকের বাহু এ একক। ঘনকের প্রত্যেকটি বাহু কিন্তু একটি বর্গক্ষেত্র, অর্থাৎ প্রত্যেকটা তল একটা বর্গক্ষেত্র। তাহলে ঘনকের 6টি তল আছে, মনে রাখতে হবে। ঘনকের 6টি তল আছে, ঠিক আছে? কটি তল আছে? 6টি তল। তাহলে প্রত্যেকটি তল আমি কি লিখছি দেখো, প্রত্যেকটি তল একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে স্কোয়ার, যার 4টা বাহু সমান, বর্গক্ষেত্র। সব এগুলো টুকে নাও। তাহলে আমি যদি বলি সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ভালো করে শোনো, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে তোমাদের মনে রাখতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। যেহেতু 6টা তল আছে, তাহলে 6 দিয়ে গুণ হবে। একটা মনে রেখো, একটা ঘনকের 6টাই তল থাকে, এবং প্রত্যেকটা তল যেহেতু বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের বাহু আবার এ একক ধরেছি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বলো? মনে রাখতে হবে 6a স্কোয়ার, মনে থাকবে। তাহলে প্রত্যেকটা বাহু বলে দেবে, তাহলে তল কত হবে বলে? সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, মনে থাকবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আয়তন। অর্থাৎ একটা ঘনকের আয়তন কত, মানে একটা ঘনকের মধ্যে কতখানি জল ভরা যাবে বা কতখানি বায়ু আছে, দ্যাট মিন্স তার ভলিউম মানে আয়তন। তাহলে আগের দিনও বলেছি আয়তন হবে, এই যে বাহু যেটা দেওয়া থাকবে ঘনকের, তাকে কিউব করে দিতে হবে, অর্থাৎ 3বার গুণ করে দিতে হবে। তাহলে পিউ ঘন একক, এটা হচ্ছে একটা ঘনকের আয়তন, রাইট? নেক্সট, এবার ঘনকের একটা স্পেশাল বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে ঘনকের কর্ণ। অর্থাৎ কর্ণটা কী জিনিস? তার আগে আমি বাহু স্কোয়ার বলে দিয়েছি, সমগ্র ক্ষেত্রে আয়তন বলে দিয়েছি। এবার হচ্ছে কর্ণটা তোমাদেরকে শিখতে হবে। কি বললাম? কর্ণটা কত? কর্ণটা হচ্ছে √3a, মনে থাকবে। কর্ণ √3 ইন্টু বাহু। কর্ণ কি, বা কর্ণ বা ডায়াগোনালটা কি? এখানে দেখো, যে কোনো একটা শীর্ষবিন্দু, এই দেখো ঘনকের এই শীর্ষবিন্দুটা গোল করছি, দিয়ে অপর একটা শীর্ষবিন্দু মনে করো এখানে, ঠিক আছে? এখান দিয়ে এই পর্যন্ত যে লাইনটা টানা যাবে, সেটাকেই বলা হয় কর্ণ। বুঝতে পেরেছো? মানে একটা শীর্ষবিন্দু থেকে অন্য একটা শীর্ষবিন্দু পর্যন্ত যে লাইনটা টানা যাবে, সেটাকে বলা হয় কর্ণ, ঠিক আছে? এই কর্ণরই আর এক নাম হচ্ছে ডায়াগোনাল। বোঝা গেল? পরীক্ষায় কোশ্চেন এরকম আসবে যে ডায়াগোনাল কী জিনিস। তাহলে এই যে এই ছবিটা নিশ্চয় বুঝতে পেরেছো,
ডায়াগোনাল কী জিনিস? এখান থেকে শুরু করে এ অবধি যে লেন্থটা আছে সেটাকে বলা হয় ডায়াগোনাল। বুঝছো? আচ্ছা, সমগ্রতলে ক্ষেত্রফল যেটা দেওয়া আছে এখানটায়, এই দেখো এখানে লিখেছো যেটা, এখানে সমগ্রতলের ক্ষেত্রফল যেটা 6a² যার সূত্র, সেটাকে অনেক সময় পার্শ্বতলের ক্ষেত্রফলও বলা হয়। কি বলা হয়? এটাকে অনেক সময় যেহেতু পাশে আছে তার জন্য পার্শ্বতলও বলা হয়, পার্শ্বতলের ক্ষেত্রফলও বলা হয়। অনেক সময় পার্শ্বতলের ক্ষেত্রফলের মাধ্য দিয়ে তোমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। রাইট? কোশ্চেনের উপর ডিপেন্ড করে অঙ্কগুলোকে করতে হবে। যেমন আমরা এখন এগুলো করার চেষ্টা করি, ঠিক আছে? অঙ্কগুলো করে এগুলো সব টুকে নাও, সবাই পজ করে টুকে নিও, ঠিক আছে? কি বলেছে দেখো, যদি একটি ঘনকের তলের মোট ক্ষেত্রফল, তাহলে 6টা তল আছে, তার মানে 6টা তলের মোট ক্ষেত্রফল ঘনকের আয়তনের সাংখ্যমান সমান হয়। ঘনকের আয়তনের সাংখ্যমান সমান, তার মানে 6টা তল আছে, ঘনকের তলের মোট ক্ষেত্রফল, দ্যাট মিন্স ঘনকের তলের মোট ক্ষেত্রফল কত হবে? তাহলে ঘনকের 6টা তল, এক একটা তলের ক্ষেত্রফল হচ্ছে a², আর 6টা তল আছে, তাহলে 6 দিয়ে গুণ করো, 6a², যেটাকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বলেছি। এবং আয়তনের সংখ্যমান সমান, অর্থাৎ আয়তন, একটা ঘনকের আয়তন কি হয় বলো? ঘনকের আয়তন হয় a³ বলেছে। এই দুটো নাকি সমান, অর্থাৎ ওরা বলতে চেয়েছে a³ ইজ ইকুয়াল টু 6a²। সবাই বুঝতে পারছো? তাহলে a² থেকে a² কেটে গেল, তাহলে থাকলো কি পড়ো? a ইজ ইকুয়াল টু 6, কারণ a² এই পাশে চলে ভাগ হবে, a ইজ ইকুয়াল টু 6 হয়ে গেল। তার মানে আমরা বাহু, একটা ঘনকের যে প্রান্ত মানে বাহু মানে এজ, সেটা পেয়ে গেছি 6 সেন্টিমিটার। তোমাকে বলেছে কর্ণের দৈর্ঘ্য কত? কেবলই আমরা, তোমার খাতা খুলে দেখো, কর্ণের দৈর্ঘ্য যেটাকে আমরা ডায়াগোনাল বলেছি, ঠিক আছে? সরি, দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য যেটাকে আমি ডায়াগোনাল বলেছি, তার কি হয় বলো? √3 ইন্টু a। তাহলে এখানে √3 ইন্টু a মানে কত বলো? 6, দ্যাট ইজ 6√3। কর্ণের দৈর্ঘ্য কত হবে তাহলে? 6√3, মানে অপশান নাম্বার এ হবে রাইট অ্যান্সার, 6√3 কর্ণের দৈর্ঘ্য। তাহলে তোমাকে এখানে বলেছিল যে মোট ক্ষেত্রফল এবং কি ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান। বুঝেছ? দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে? দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:1। দুটি ঘনকের আয়তনের অনুপাত, তাহলে দুটি ঘনক আছে, আয়তনের অনুপাত বলে দিয়েছে 8:1। এটা হচ্ছে কিসের অনুপাত বলো? আয়তনের অনুপাত। এবার আমাকে ভালো করে ভাবো, একটা ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র কি? দেখো লিখিয়েছি, ঘনকের বাহু যদি a হয়, a সেন্টিমিটার হয়, তাহলে ঘনকের আয়তন হয় a³ সেন্টিমিটার। মনে থাকবে। তাহলে এখানে কি আছে? বাহুটাকে 3 বার গুণ করে লেখা আছে, তার মানে তাহলে আয়তন, দেখো আয়তনের অনুপাত দেওয়া আছে কত? 8:1। তাহলে বাহুর অনুপাত মানে উল্টোটা তোমার কাছ থেকে চেয়েছে, বাহুর অনুপাত কত? দেখো বাহু যদি জানা থাকে a, তাকে কিউব করলে তুমি আয়তন পাও, তাহলে উল্টোভাবে আয়তন থেকে বাহু তুমি কিভাবে পাবে?
তুমি কি করবে, এটাকে কিউব রুট করে দেবে। দ্যাট মিন্স 3√8 ইকুয়াল টু কিউব রুট 1। এবার ভালো করে ভাবো, কাকে 3 বার গুণ করলে 8 পাওয়া যাবে? 2কে। আর কাকে 3 বার গুণ করলে 1 পাওয়া যাবে? 1কে। তাহলে আনসার কী হবে বলো? সি নম্বর অপশান, দ্যাট ইজ 2:1। হলো? বুঝেছো আশা করি। নেক্সট, কি বলেছে? দুটি ঘনকের আয়তনের অনুপাত। পরের কোশ্চেনটা দেখো, দুটি ঘনক আছে, তাদের আয়তনের অনুপাত বলে দিয়েছে কত? ভালো করে শোনো, 1:64। তাহলে একই রকমভাবে বাহুর অনুপাত আমরা কীভাবে পাবো? আমি তোমাদের কেবলই শিখেছি, বাহুর অনুপাত উল্টোভাবে পাওয়া যাবে। 3 আয়তন অনুপাতকে কিউব রুট করলেই বাহুর অনুপাত পাওয়া যাবে। কেন এরকম হয়? কারণ আয়তন যদি ভি হয়, সেই আয়তনটা বাহুকে কিউব করলেই পাওয়া যায়। অর্থাৎ আয়তন যদি ভি হয়, সেটা বাহুকে কিউব করলে পাওয়া যায়। তাহলে এখান থেকে যদি এ পেতে হয়, বাহু পেতে হয়, তাহলে আয়তনকে কিউব রুট করতে হবে না? তার জন্য এখানে আয়তনের অনুপাতটাকে কি করেছি? বাহুর অনুপাত পাওয়ার জন্য কিউব রুট করেছি। তাহলে ইকুয়ালস টু কত হবে বলো? 1:4। তোমার কাছ থেকে কি বাহুর অনুপাত চেয়েছে? না। তোমার কাছ থেকে কী চেয়েছে? তোমার কাছ থেকে চেয়েছে একটি তলের অনুপাত, ঘনকের একটি তলের সঙ্গে অপর ঘনকের একটি তলের অনুপাত বলো। তল মানে কি? তল মানে কি আগে বলো। এখানে দেখো, যদি এটা একটা ঘনক হয়, ভালো করে শোনো, এটা যদি একটা ঘনক হয়, তাহলে ঘনকের একটি তল মানে কি? ঘনকের তো 6টা তল আছে, তাহলে প্রত্যেকটি তল একটা বর্গক্ষেত্রের মতো দেখতে। এরকম 6টা তল আছে, প্রত্যেকটি তল ইটসেলফ একটি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি এটার বাহু যদি এ একক হয়, তাহলে প্রত্যেকটা তলেরও বাহু এ একক, কারণ ওটা থেকেই তো পাওয়া গেছে না, ওই পার্টিকুলার কিউবটা থেকেই তো এই তলটা পাওয়া গেছে। তাহলে এক একটা তলের ক্ষেত্রফল কী হবে বলো? তাহলে এটা একটা যদি বর্গক্ষেত্র হয়, তাকে ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার। তাহলে এখানে যেহেতু তোমাকে তলের ক্ষেত্রফল চেয়েছে, বলেছে ওই আগের ঘনকের সঙ্গে প্রথম ঘনকটার তলের ক্ষেত্রফলের সঙ্গে দ্বিতীয় ঘনকটার তলের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে স্কোয়ার করে দিলাম তল পাওয়ার জন্য। 1:16। কেন? কারণ তল একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রফলকে পাওয়ার জন্য কী করতে হয় বলো? স্কোয়ার করতে হয়। আগের অঙ্কটা থেকে একটু ফার্দার বাড়িয়ে দিয়েছে। আগের অঙ্কটায় তোমাকে বলেছিল বাহুর অনুপাত কত, তাই কিউব রুট করে দিয়েছিলাম, ওখানেই অ্যান্সারটা হয়ে গেছিলো। এবার তোমাকে বলেছে তলের ক্ষেত্রফল কত, সেই কারণে তুমি বাহুটা বের করে, তল যেহেতু ইটসেলফ এক একটা বর্গক্ষেত্র, তাই সেটাকে স্কোয়ার করলাম, তলের ক্ষেত্রফল পাওয়া গেল। তাহলে উত্তর হবে সি নম্বর অপশান, দ্যাট ইজ 1:1, এখানে তো অপশান 1:16 হবে অ্যান্সার। 1:16 অপশান ভুল দেওয়া আছে, 1:16 হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য। কর্ণ মানে কি? তোমাদেরকে আগেও বলেছি কর্ণ মানে কি। কর্ণ মানে এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, কিউব হয়, কর্ণ মানে কি? যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে অপর একটা শীর্ষবিন্দু অবধি যদি একটা রেখা দ্বারা কানেক্ট করে দাও, সেই কানেক্টেড রেখার নামই কি বলো? কর্ণ। আর যদি এই যে কিউব, তার যদি বাহুটা এ হয়, তাহলে কর্ণের লেন্থ হয় কত বলো? √3 × এ একক। সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার। √3 × এ একক কর্ণ। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্যই বলে দিয়েছে তোমাকে। দ্যাট মিন্স কি বলে দিয়েছে বলো? √3 × এ, এইটার মানই তোমাকে বলে দিয়েছে কত? 4√3। তাহলে তুমি এখান থেকে এর মান তুমি পেয়ে গেলে কত? এই √3 কেটে গেল, এ থাকলো কত বলো? 4। √3 ওই পাশে যদি নিয়ে যাও, তুমি নিচে যাবে, √3 কেটে যাবে, তাহলে বাহুর লেন্থ তুমি পেয়ে গেলে 4 সেমি।
এখন বলেছে আয়তন কত, দ্যাট মিন্স আয়তন চেয়েছে। আমরা যদি বাহু জানতে পারি তাহলে একটু আগেই তোমাদের মুখস্থ করিয়েছি, যদি বাহু এ একক হয় তাহলে আয়তন এ কিউব হয়, দ্যাট মিন্স 4 কিউব, দ্যাট মিন্স 64। যেহেতু এটা বাহু এই আয়তন, তার জন্য এটার একক হবে ঘন সেমি। ক্ষেত্রফল হলে হয় বর্গ সেমি, আয়তন হলে হয় ঘন সেমি, মনে রাখবা। ক্ষেত্রফল হলে একক হবে বর্গ দিয়ে, অর্থাৎ বর্গ সেমি, আর যদি আয়তন হয় তাহলে হয় ঘন দিয়ে, 3 বার গুণ করছো না, তাই ঘন সেমি। এই দুটো একক মনে রাখবা। আশা করি এই অঙ্কটা একদম তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস নোট ডাউন করো এবং সুন্দর করে করার চেষ্টা করো, ঠিক? এবার একটা কি বলেছে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে। সেই অঙ্কটা বলেছে কি, ঘনকের ধারের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেল। অর্থাৎ একটা ঘনক, ধার মানে কি বাহু, ধার মানে কি বাহু, বাহুটাকেই বলা হয় ধার, এজ, ইংরেজি বলা হয় এজ, ইংরেজি কী বলা হয় এজ। বলেছে এজটা নাকি, বাহুটা নাকি 25% বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে কি, একটা ঘনকের পার্শ্বতল মানে কি, তার কতগুলো পাশাপাশি তল আছে বলো, 6টা তল আছে, তাই না? পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। যতক্ষণ না যদি অনেকে পার্শ্বতল বলতে 4টা তল নেয়, মানে উপরের ছাদটা আর নিচের মেঝেটা ধরে না, কিন্তু যতক্ষণ না অবধি 4 দেওয়াল বলা থাকবে ততক্ষণ পর্যন্ত পার্শ্বতল বলতে আমরা যতগুলো টোটাল তল আছে, অর্থাৎ 6টা তল আছে একটা ঘনকের, 6টা তলকেই মনে করব, ঠিক? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত বলো, 6a²। তার মানে আমরা বুঝতে পারছি এখানে কোনো না কোনোভাবে বাহুর স্কোয়ারের সঙ্গে কি সম্পর্ক যুক্ত হচ্ছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। বাহুটাকে স্কোয়ার করে, দ্যাট ইজ একে স্কোয়ার করে 6 দিয়ে আমরা গুণ করছি, তার মানে কোনোভাবে স্কোয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত। যখনই স্কোয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তখন তোমাদের আমি বলেছি এর আগেও শতকরা চ্যাপ্টারে, যে সেখানে সাকসেসিভ ইউজ করে দিতে হয়। তাহলে 25% বৃদ্ধি পাওয়া মানে কি, 25% বৃদ্ধি পাওয়া মানে কি, 25% বৃদ্ধি পাওয়া মানে 4 থেকে 5 হয়ে যাওয়া, 4 থেকে 5 হয়ে যাওয়া, 2বার করবা যেহেতু স্কোয়ার আছে, তাহলে 16 থেকে 25 হয়ে যাওয়া। অতএব কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, অতএব বৃদ্ধি পাবে কত পার্সেন্ট, বৃদ্ধি পার্সেন্ট পাবে হচ্ছে 9 বৃদ্ধি পেয়েছে 16 ইউনিটে ইন্টু 100, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 25 100, তাহলে 9 25 হচ্ছে 225, 225/4, দ্যাট মিন 4 5 20, 56.25%। তাহলে যখনই এরকম বলবে বাহুর দৈর্ঘ্য 25% বেড়ে গেছে, তাহলে পার্শ্বতলের দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, তখন খালি সূত্রটা মনে করবো, পার্শ্বতলের সূত্র। যদি দেখো পার্শ্বতলের সূত্রে স্কোয়ার আছে তাহলে 2বার সাকসেসিভ ইউজ করে দেওয়া, এরকম 2বার ইউজ করে দেওয়া। যদি বলতো এখানে আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তখন 3বার ইউজ করতে হতো, কারণ আয়তনের সূত্রে এ কিউব আছে, সেই কারণে বাহুকে 3বার তুমি সাকসেসিভ ইউজ করতা। যদি বলতো আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তখন আমরা 3বার লিখতাম, 4 থেকে 5, 4 থেকে 5, 4 থেকে 5, তারপরে এলওসির নিচে যা আসতো সেই অনুযায়ী আমরা আনসার আমরা করতাম। রাইট? বুঝেছো সবাই? আশা করি বুঝে গেছো। কি বলেছে, একটি ঘনকের প্রান্ত 4 সেমি বেড়ে গেল। তার মানে ঘনকের প্রান্ত 4 সেমি বেড়ে গেল নাকি, আগে ধরো ঘনকের প্রান্ত মানে এজ মানে বাহু, আগে ধরো বাহুটা যদি একটা ঘনকের বাহু যদি এ থাকে, তাহলে এখন বর্তমানে ঘনকের বাহু হয়ে গেছে কত, সেটা বেড়ে 4 সেমি বেড়ে গেছে, দ্যাট মিন্স a+4 হয়ে গেছে। বলেছে এইভাবে বেড়ে যাওয়ার কারণে, বাহুটা বেড়ে যাওয়ার কারণে ঘনকটির আয়তন কত পার্সেন্ট বেড়ে গেছে, দেখো এখানে লিখেছে 4 সেমি বেড়ে করার জন্য আয়তন, দেখো এখানে দেখো আয়তন 988 সেন্টিমিটার কিউব বেড়ে গেল। মানে আয়তনটা কত বেড়ে গেল বলো, 988 সেন্টিমিটার। তাহলে
যখন বাহুটা এ ছিল তখন তার আয়তন কত ছিল? ঘনকটির বাহু যখন এ তখন তার আয়তন এ কিউব, আর ঘনকটার বাহু যখন a+4 তখন তার আয়তন বেড়ে কত হয়ে গেছে বলো? a+4 কিউব। কারণ আয়তনের সূত্রে সবসময় কিউব দিতে হয়, এটা মনে রেখো। ঠিক আছে, তাহলে আয়তনটা বেড়ে গেছে, বলেছে নাকি আয়তন বেড়ে গেছে। আয়তন বেড়ে গেছে কত? a+4 কিউব মাইনাস এ কিউব বেড়ে নাকি হয়ে গেছে কত বলো? 988। এখন এটাকে সলভ করে তোমাকে কী বের করতে হবে বলো? এর মান বের করতে হবে। তাহলে সলভ করা শুরু করো। a+b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a+b, অথবা এটাকে আরেকটা সূত্র দিতে পারো, 3a² b প্লাস 3ab², এটা হলো সূত্র। a কিউব প্লাস বি কিউব প্লাস 3a² p প্লাস 3ab²। ঠিক আছে, আর মাইনাস এ কিউব তো আগে থেকেই ছিল, এটা সমান সমান 988। দেখো এখানে এ কিউব আর শেষের মাইনাস এ কিউব কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? 4 কিউব মানে 64 পড়ে থাকলো, প্লাস 3 4 12a² পড়ে থাকলো, প্লাস 4 স্কোয়ার 16, 3 16 48 পড়ে থাকলো, এটা সমান সমান 988। ক্যালকুলেট করছি, কিছুই না, 64কে ওই পাশে নিয়ে চলে যাও। তাহলে এখান থেকে 12a² প্লাস 48a ইকুয়াল টু 988 মাইনাস 64। তাহলে 12a² প্লাস 48a, 964 থেকে বার করো 4 2 924। এখন এখান থেকে 12 কমন নাও, a² প্লাস 4a, 12 ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 924/12, তাহলে কত হবে? 7 12 84, 8 7 12 84 আর 8 7 12 84, তাহলে কত হলো বলো? তাহলে a² প্লাস 4a ইকুয়াল টু 77। তাহলে এখান থেকে a ইন্টু a+4 ইকুয়াল টু কত বেরোলো বলো? 77, কিংবা 77কে ওই পাশে নিয়ে মিডিল টার্ম করে দাও, a² প্লাস 4a মাইনাস 77 ইকুয়াল টু 0। মিডিল টার্ম করলে এর মান কত বেরোবে? এর মান বেরোবে হচ্ছে 7। ঠিক আছে, কিংবা যদি তোমাদের মনে হয় এত বড় সলভ কী করে করব, তাহলে এই যে এখানে যেটা বসিয়েছিলাম সেখানে তোমাকে একে বসিয়ে বসিয়ে দেখতে হবে কোনটা হবে। ঠিক আছে, 2-4 বার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। পরীক্ষা এরকম অঙ্ক আসে, এরকম সেমভাবে এরকমভাবে মিডিল টার্ম করেই আনসার বেরোয়। নেক্সট, এবার তোমাদের এখান থেকে যে অঙ্কগুলো শুরু হবে সেগুলো হচ্ছে আয়তঘনকের উপরে, রাইট? এবার আয়তঘনকটা তোমাদের একটু বুঝিয়ে দিই আমি, আয়তঘনক কী জিনিস। অর্থাৎ সবাই আঁকো আমার সঙ্গে সঙ্গে। ঘনকের সঙ্গে আয়তঘনকের এইটুকুটাই পার্থক্য, যেমন আয়তঘনকের প্রত্যেকটা, ভালো করে শোনো, আয়তঘনকের প্রত্যেকটা বাহু এক একটা করে বর্গক্ষেত্র ছিল,
আর ঘনকের প্রত্যেকটা বাহু এক একটা করে বর্গক্ষেত্র ছিল, এটার প্রত্যেকটা বাহু এক একটা আয়তক্ষেত্র। এটাকে বলা হয় আয়তঘন, আয়ত ঘনক। আচ্ছা, আয়তঘনকের দৈর্ঘ্য থাকে, অর্থাৎ দৈর্ঘ্য থাকে, দৈর্ঘ্যটাকে এ অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়, এল অক্ষর দিয়ে, লেন্থ এল অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়, এটা এল অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়। প্রস্থ থাকে, এটাকে বি অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়। এবং উচ্চতা থাকে, এটাকে কোন অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়? এইচ দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে কোনটা দৈর্ঘ্য, কোনটা প্রস্থ, কোনটা উচ্চতা বুঝতে পেরেছো? আবার একটু আমি ভালো করে বুঝিয়ে দিই। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। দ্যাট মিন্স দৈর্ঘ্য থাকবে, যেটাকে ইংরেজিতে লেন্থ বলা হয়, তাই এটাকে আমরা এল অক্ষর দিয়ে প্রকাশ করব। প্রস্থ থাকবে, যেটাকে ইংরেজিতে কি অক্ষর দিয়ে প্রকাশ করব বলো? বি অক্ষর দিয়ে। এবং উচ্চতা থাকবে, যেটাকে আমরা কোন অক্ষর দিয়ে প্রকাশ করব বলো? এইচ অক্ষর দিয়ে প্রকাশ করব। বোঝা গেল দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। মনে থাকবে, সমগ্র তল। ঘনকেরও যেমন সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, ঘনকেরও যেমন 6টা তল ছিল, সিমিলারলি আয়ত ঘনকেরও 6টা তল থাকবে, রাইট? একটা নিচের মেঝো, উপরের ছাদ। তোমার ঘরের দিকে তুমি তাকাও, নিজের মেঝোটা হচ্ছে তোমার ছাদ, উপরে নিচে রয়েছে তোমার মেঝো, উপরে রয়েছে তোমার ছাদ, দুটো তল। আর তোমার চারিদিকে দেখো 4টা দেওয়াল আছে, একটা বড় দেওয়াল, একটা ছোট দেওয়াল। দ্যাট মিন্স 4 দেওয়াল প্লাস মেঝে প্লাস ছাদ, অর্থাৎ তোমার কাছে 6টা দেওয়াল আছে। এবং 6টা দেওয়ালের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে এইভাবে, 2 ইন্টু প্রথমে দৈর্ঘ্য মানে প্রস্থ নিতে হবে এলবি, তারপরে দৈর্ঘ্যর সঙ্গে একবার উচ্চতা নিতে হবে এলএইচ, একবার প্রস্থর সঙ্গে উচ্চতা নিতে হবে বিএইচ। তাহলে তুমি সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবে। অনেক সময় তোমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলবে না, তোমাকে বলবে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করো। কি বলবে বলো? 4 দেওয়ালের ক্ষেত্রফল। অর্থাৎ তোমাকে 4 দেওয়ালের ক্ষেত্রফল, অর্থাৎ তোমাকে ওরা নিচের মেঝেটা আর উপরের ছাদটা নিতে মানা করবে। দ্যাট মিন্স আমি তোমাদেরকে ছবিতে যদি দেখাই, মানে যে উপরের এই তলটা, অর্থাৎ দেখো তোমার 4 দেওয়ালের ক্ষেত্রে, আর নিচের যেটা মেঝোটা আছে এটা তোমাকে বাদ দিয়ে দিতে বলবে, এটা তোমাকে বাদ দিয়ে দিতে বলবে, রাইট? তো যদি নিচের মেঝোটা বাদ দিয়ে দিতে বলে, তাহলে তোমাকে দৈর্ঘ্য আর প্রস্থ, অর্থাৎ তোমাকে এই জিনিসটা, দৈর্ঘ্য আর প্রস্থের এই জিনিসটা তোমাকে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করার জন্য তোমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে থাকবে কি? তাহলে থাকবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা থাকবে প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা থাকবে। দ্যাট মিন্স 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু কী থাকবে বলো? উচ্চতা। এটা মনে রাখতে হবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল। আর তোমার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইতে পারে, সেটা হচ্ছে আয়তন, মানে একটা রুমের মধ্যে কতখানি ভলিউম আছে, মানে একটা এইরকম আয়ত ঘনকাকার রুমের মধ্যে কতখানি জল আটকাবে বা কতখানি বায়ু আছে, আয়তন। তাহলে কী হবে? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করে দিতে হবে।
আরেকটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাইতে পারে, সেটা হচ্ছে, ভালো করে শোনো, সেটা কর্ণ জানতে চাইতে পারে। অর্থাৎ এখান থেকে যদি একটা দৈর্ঘ্য টানো, অর্থাৎ তোমার কাছ থেকে এই কর্ণটা জানতে চাইতে পারে, রাইট? দ্যাট ইজ, কর্ণ মানে কি? লার্জেস্ট রড দ্যাট ক্যান বি ফিট ইনটু এ রুম। একটা লার্জেস্ট রড যেটাকে একটা রুমের মধ্যে তুমি ফিট করতে পারবা। তাহলে তোমাকে কোনাকুনি তো রডটাকে বসাতে হবে, তাহলেই তো সব থেকে বড় দৈর্ঘ্যের একটা রড তুমি তোমার ঘরে ফিট করতে পারবে। তাহলে আর এই জিনিসটার নামই আমরা কি বলি বলো? এই জিনিসটাকেই আমরা বলি ডায়াগোনাল। ডায়াগোনাল ইংরেজিতে বলি আমরা ডায়াগোনাল, আর বাংলায় বলি আমরা এটাকে কর্ণ। তাহলে এখানে তোমাকে কর্ণও বের করতে দিতে পারে, ঠিক? তাহলে কর্ণের সূত্র কি হবে? কর্ণের সূত্র হবে কর্ণ ইকুয়াল টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ারকে যোগ করে তার রুট দিতে হবে। প্রত্যেকটা জিনিস টুকে নাও, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল টুকে নাও, চার দেওয়ালের ক্ষেত্রফল টুকে নাও, আয়তনটা টুকে নাও, আর কর্ণটা টুকে নাও। টোকা হয়ে গেলে আমি ফার্দার এর উপর আরও একটু থিওরি আছে, সেটা একটু তোমাদের দেখিয়ে দেবো। পজ করে টোকো নাও। তোমরা সুন্দর করে একটা আয়তঘন আঁকো। বড় করে একটা আয়তঘন আঁকো, সবাই করো। দেখো এবার আমি একটা তোমাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি। ধরো এটা একটা শীর্ষবিন্দু, রাইট? শীর্ষবিন্দু থেকে একটা শীর্ষবিন্দুকে কেন্দ্র করে পাশাপাশি তিনটা তল পাওয়া যাবে। এটা একটা তল পাওয়া যাবে, এই তলটার নাম দিলাম আমি A1 তল, ঠিক আছে? এই যে পাশে এর এইদিকেও একটা তল রয়েছে, যে তলটা আমি আঁকছি দেখো, এই তলটার নাম দিলাম আমি A2। তাহলে এই শীর্ষবিন্দুকে কেন্দ্র করে এই নিচের তলটাও তো রয়েছে, যেটার নাম দিলাম মেঝে, যেটার নাম দিলাম আমরা A3। তাহলে তিনটা তল বুঝতে পেরেছো? তাহলে পাশাপাশি থাকা তিনটি তল নিলাম আমরা। কি নিলাম আমরা? পাশাপাশি থাকা তিনটি তল নিয়েছি। প্রথম তলটার নাম দিয়েছি A1, দ্বিতীয় তলটার নাম দিয়েছি A2, তৃতীয় তলটার নাম দিয়েছি আমরা A3। তাহলে এখান থেকে পাশাপাশি থাকা তিনটা তল যদি দেওয়া থাকে, তাহলে তোমাকে ডিরেক্ট ভলিউম অর্থাৎ আয়তন, ভলিউম মানে কি? আয়তন, তোমাকে আয়তন বের করতে দিতে পারে। সে আয়তনের সূত্র হবে রুট ওভার A1 A2 A3। A1 অর্থাৎ প্রথম তলটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথম তলটার ক্ষেত্রফল কীভাবে বের হবে বলো? A1, বলে প্রথম তলটা যদি A1 এর কথা ভাবো, A1 কোনটা? এই যে এইটা দেখো, যেটাকে বোল্ট করছি। তাহলে এই তলটার দৈর্ঘ্য কত? L, প্রস্থ কত? H। তারপরে A2 কথা ভাবো, A2 এই পাশেরটা, এটার দৈর্ঘ্য কত? B, কারণ এগুলো তো একটা আয়তক্ষেত্র না, দৈর্ঘ্য গুণিত প্রস্থই হবে তার ক্ষেত্রফল। তাহলে BH। আর নিচের মেঝে যেটাকে আমরা A3 নাম দিয়েছি, সেটার ক্ষেত্রফল কত হবে? সেটার ক্ষেত্রফল হবে L ইন্টু B, কারণ তার দৈর্ঘ্যটা হচ্ছে L আর প্রস্থটা হচ্ছে B, দ্যাট ইজ L ইন্টু B। তাহলে এটা মাথায় রেখো। আপাতত মনে রাখো, তোমাদের পরীক্ষা হলে তিনটা পাশাপাশি থাকা তিনটা তল দিয়ে দেবে, তুমি ডিরেক্ট কী করবা বলো? ওই তিনটা তলকে গুণ করে রুট ওভার করে দেবা। পরীক্ষায় আমি দেখাবো কেমন কোশ্চেন নিয়েছি আমি এই থিওরির উপরে।
তাহলে প্রথম অঙ্কটা আমরা করি, দেখো এই অঙ্কটাই আমরা করে নিই। একটি ঘর আছে, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 88 বর্গমিটার। তোমাদের একটু আগে লিখেছি 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য যদি এল হয়, প্রস্থ যদি বি হয় এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? অর্থাৎ নিচের মেঝেটা আর উপরের ছাদটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে, দেখো সবাই, 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হয় সবাই খাতা খুলে দেখো, দেখো লিখিয়েছি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু ইন্টু এইচ। তাহলে কি মনে রাখো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু এইচ। এবার দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাকেই আমরা তো কি বলতাম, আয়তক্ষেত্রের পরিসীমা বলতাম। সবাই ভালো করে ভাবো, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কী ছিল? যদি এরকম একটা আয়তক্ষেত্র থাকে, তার দৈর্ঘ্যটা যদি এল হয়, প্রস্থটা যদি বি হয়, তাহলে পরিসীমার সূত্র কী ছিল? সবাই জানো, এটা ছোটোবেলায় শিখেছো, আমি 2Dতেও করিয়েছি। পরিসীমার সূত্র কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটাই দেওয়া আছে কত বলো, মেঝের পরিসীমা দেওয়া আছে কত বলো, 22। আর মেঝেটারই তো দৈর্ঘ্য এল আর প্রস্থ বি, তাহলে মেঝেটারই পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ এইটারই মান দেওয়া আছে কত, এইটারই মান দেওয়া আছে হচ্ছে 22। তাহলে আমরা অতএব বুঝতে পারলাম 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে, দ্যাট মিন্স 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ, এটা সমান সমান 88 দেওয়া আছে। তার মধ্যে পরিসীমা কথাটা বলার মধ্য দিয়ে এইটুকুর মান দিয়ে দিয়েছে তোমাকে 22। তাহলে 22 ইন্টু এইচ, এটা সমান সমান 88 দিয়ে দিয়েছে। তাহলে এইচের মান কত হবে বলো? এইচের মান হবে 4, অর্থাৎ এটা হবে তোমার রাইট আনসার 4। ঘরটির উচ্চতা কত হবে তাহলে? 4 সেন্টিমিটার। তাহলে তোমাকে 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছিল 88, আবার পরিসীমা বলে দিয়েছে, দ্যাট মিন্স 2 ইন্টু এল প্লাস বি, এইটুকুটার মান বলে দিয়েছে, এইটুকুটার মান বলে দিয়েছে। তুমি কি করলা? জাস্ট ওইটুকুর মান 22 ইন্টু এইচ ইকুয়াল টু 88 করলা, বেরিয়ে গেল 4। বুঝেছো আশা করি। নেক্সট, বলেছে একটি ঘরের দৈর্ঘ্য 6 মিটার, তার মানে লেন্থ বলে দিয়েছে 6 মিটার, প্রস্থ 5 মিটার, দ্যাট মিন্স বি বলে দিয়েছে 4 মিটার, 5 মিটার, এবং উচ্চতা বলে দিয়েছে কত বলো? 4 মিটার। বলেছে দেখো তারপরে কি বলেছে, যদি এর সব দেওয়ালগুলি 50 সেমি দীর্ঘ কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয়, তাহলে কাগজের দৈর্ঘ্য কত হবে? সমস্ত দেওয়ালের ক্ষেত্রফলটাকে বের করে নাও। সমস্ত দেওয়ালগুলিকে তুমি মুড়বা, তাহলে সমস্ত মানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নাও। সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নাও। তাহলে 6টা তল আছে, 6টা তল যদি একসঙ্গে নেই, সেই ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কত? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা বের করে নাও। তাহলে তাই যদি হয় 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল বি করলে হবে 30, এল ইন্টু বি করলে, এল ইন্টু এইচ করলে হবে 24, বি ইন্টু এইচ করলে হবে কত বলো? যে বি আর এইচ গুণ করো, কত হবে? 4 5 20, দ্যাট মিন্স 2 ইন্টু 74, দ্যাট মিন্স 148
বর্গমিটার। এটা হচ্ছে তোমার কি বলো, বর্গমিটার। এটা হচ্ছে তোমার 6টা দেওয়ালের মোট ক্ষেত্রফল হয়ে গেল। এবার বলেছে এই 6টা দেওয়ালকে তুমি একটা কাগজ দিয়ে মুড়বে, অর্থাৎ কাগজ তো আর 3D ফিগার হয় না, কাগজ এরকম দেখতে হবে 2D ফিগারের খাতার একটা পেজের কথা ভাবো, এরকম 2D ফিগার। বলেছে এরকম একটা কাগজ দিয়ে ওই 6টা দেওয়ালকে, একটা আয়তঘনক তো তোমরা এখন বুঝতেই পেরেছো, আয়তঘনের 6টা দেওয়ালকে তুমি কী করতে চাইছো, মুড়তে চাইছো। সেই কাগজটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 50 সেন্টিমিটার, দৈর্ঘ্যটা বলে দিয়েছে 50 সেন্টিমিটার। ভালো করে মনে রাখো, এই ক্ষেত্রে কিন্তু মিটার বলে দিয়েছিল, আর এইটার ক্ষেত্রে বলে দিয়েছে সেন্টিমিটার। তাহলে প্রস্থটা তোমাকে বের করতে বলেছে, কাগজটির দৈর্ঘ্য কত হবে, সরি, যদি এর সব দেওয়ালগুলি সেমি দীর্ঘ কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয় তাহলে কাগজটির দৈর্ঘ্য কত হবে। তাহলে 50 সেমি দীর্ঘ, তাহলে ওরা বলতে চেয়েছে, এই কথাটা বলতে চায়নি, ওরা বলতে চেয়েছে কাগজটার দীর্ঘ হচ্ছে 50, অর্থাৎ এখান থেকে এইটুকুটা হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে কাগজটির দৈর্ঘ্য কত, এটা কত, এল কত, 50 সেন্টিমিটার। যেহেতু মিটার উত্তর দরকার, 50 সেন্টিমিটার মানে হচ্ছে হাফ মিটার, এটা মনে রাখো। তাহলে কাগজটার ক্ষেত্রফল, যেহেতু কাগজটা দিয়ে তুমি মুড়তে চাইছো, তাহলে কাগজটার ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, সমান হবে। তাহলে কাগজটা যেহেতু আয়তক্ষেত্র, তাহলে কাগজটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য তো হচ্ছে হাফ, কাগজটার দৈর্ঘ্য এল জানি না, প্রস্থ জানি হাফ, সমান সমান কত বলো, 148। তাহলে কাগজটির লেন্থ হবে কত, কাগজটির লেন্থ হবে 2 গুণ করো 296 মিটার। তাহলে 296 মিটার অপশানে নেই, কিন্তু এটাই অ্যান্সার হবে, 296 মিটার, 176। আচ্ছা আচ্ছা, দেখো এখানে একটা জিনিস আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে ভুল হয়ে গেছে। সেই অঙ্কটা দেখো, এখানে বলেছে সব দেওয়ালগুলি, অর্থাৎ মেঝে আর ছাদ নিতে মানা করেছে, ঠিক আছে। তাহলে মেঝে আর ছাদ নিও না, ঠিক আছে, মেঝে আর ছাদ না, সমগ্র তলের ক্ষেত্রে বলে সব দেওয়ালগুলি, দেওয়াল তো 4টা আছে না, মেঝে আর ছাদ নিতে মানা করেছে, তাহলে সব দেওয়ালগুলির ক্ষেত্রফল বের করো। দ্যাট ইজ এখানে বলেছে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে বলছে, দেওয়ালগুলির কথাই বলেছে শুধুমাত্র। যদি সব দেওয়ালগুলি, তাহলে 4 দেওয়াল নেওয়া মানে কি, মেঝে আর ছাদটা বাদ দিতে হবে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল তুমি বের করে নাও। আমরা ওখানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করেছি, ওটাই ভুল হয়ে গেছে, সেই কারণে উত্তর মিলছিল না। কিন্তু কনসেপ্টে তো কোনো গণ্ডগোল নেই না। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 6 + 5 ইন্টু উচ্চতা মানে 4, তাহলে 88 বর্গমিটার হয়ে গেল। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলটাকে এটার সঙ্গে সমান করো। তাহলে এটা 88 নাও, তাহলে এটা হয়ে যাবে 176 মিটার। এটাই তোমাকে বের করতে বলেছে, দেখো এবার উত্তর মিলে গেছে। তাহলে কনসেপ্টে কোনো গণ্ডগোল নেই। তাহলে ওখানে যেহেতু 4 দেওয়ালকে মুড়তে হবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করে নাও। আর যে কাগজটার বলেছে, কাগজটার একটা লেন্থ, একটা সাইড বলে দিয়েছে তোমাকে 50, অন্য একটা সাইড এল ধরে নাও বা এক্স ধরে নাও, যাই ধরো, দিয়ে কাগজটার ক্ষেত্রফল, আর ওখানে যেহেতু 4টা দেওয়ালকে যেহেতু তুমি কাগজ দিয়ে মুড়তে চাইছো, তাহলে 4টা দেওয়ালের ক্ষেত্রফল বের করে নাও, দুটোকে সমান করো, দিয়ে আনসার বেরিয়ে যাবে। কঠিন না কিন্তু, সহজ। নেক্সট, তারপরে কি বলেছে, একটি আয়তঘনের দৈর্ঘ্য ও প্রস্থ, আয়তঘনের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলে দিয়েছে কত, দৈর্ঘ্য বলে দিয়েছে আর প্রস্থ অর্থাৎ এল আর বি, এটার অনুপাত বলে দিয়েছে কত বলো, 2:1। এবং উচ্চতা তোমাকে উল্লেখ করে বলে দিয়েছে, অনুপাতে বলে দেয়নি, উচ্চতা বলে দিয়েছে 3.5, অর্থাৎ এইচের মান বলে দিয়েছে কত বলো, 3.5। বলেছে যদি 4টি দেওয়ালের মোট ক্ষেত্রফল 210 হয় তবে আয়তন নির্ণয় করো। তাহলে 4টি দেওয়ালের ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে কত বলো, 210। তো তুমি লেন্থটাকে 2x ধরে নাও, আর ব্রেথ অর্থাৎ প্রস্থটাকে তুমি x ধরে নাও। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বের করে নাও, কারণ 4 দেওয়ালের ক্ষেত্রফলটাই তোমাকে দিয়ে দিয়েছে 210।
তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা তুমি বের করে নাও। 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল নিয়ে নাও। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? 2x, প্রস্থ কত ধরেছো? x ইন্টু উচ্চতা কত বলো? 3/5, 3 ইন্টু 5, উচ্চতা হচ্ছে 3 ইন্টু 5। এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল। এটা সমান সমান বলে দিয়েছে তোমাকে 210। অতএব 2 ইন্টু 2x প্লাস x, 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে 3x, 3.5কে লিখলাম 7-এর 2, এটা সমান সমানই তোমাকে বলে দিয়েছে কত বলো? 210। তাহলে এই 2 2 কেটে গেল, থাকলো কি তাহলে? 21x ইকুয়াল টু 210। তাহলে x ইকুয়াল টু কত হলো বলো? 10। এক্সের মান 10 পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য বুঝে গেলাম কত হবে বলো? দৈর্ঘ্যটাকে 2x ধরেছিলাম, তাহলে দৈর্ঘ্য হলো 2x মানে 20। প্রস্থটাকে x ধরেছিলাম, প্রস্থটা হলো কত? তাহলে 10। আর উচ্চতা তোমাকে দিয়েই দিয়েছিল 7-এর 2। এবার তোমাকে কি বের করতে বলেছে? দেখো লাস্ট লাইন দেখো, আয়তন বের করতে বলেছে। তাহলে আয়তনের সূত্র কি হবে? আয়তনের সূত্র হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য দেওয়া আছে 20, প্রস্থ দেওয়া আছে 10, উচ্চতা জানো তুমি 7-এর 2। তাহলে তুমি এই 2 দিয়ে 20কে কেটে দাও, 10 হয়ে গেল। 10 10 100 মানে কত হয়ে গেল বলো? 700। তাহলে কত হলো তাহলে? তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থটা তোমাকে ধরে নিতে হবে। 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটাই ইউজ করে সেটাকে 210-এর সঙ্গে সমান করতে হবে। কেন? কারণ ওখানে তো কোশ্চেনে উল্লেখ করে দিয়েছে না 4টি দেওয়ালের ক্ষেত্রফল 210। এটাকে ক্যালকুলেট করে এখানে লিখেছি 2 ইন্টু 3x ইন্টু 3.5কে 7/2 লিখেছি। এই যেখানে কথা বলছি, এই যেখানে কথা বলছি। আশা করি বুঝে গেছো। নেক্সট বলেছে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এবং এটির মোট পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে। এটা মোট পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এখানে তাহলে এটাকে হোম টাস্ক দিয়ে দিলাম আমি, ঠিক আছে? হোম টাস্ক দিয়ে দিলাম। দৈর্ঘ্যটাকে ধরে নেবে, এলটাকে ধরে নেবে 7x, প্রস্থটাকে ধরে নেবে 5x, আর উচ্চতাটাকে ধরে নেবে 3x দিয়ে পার্শ্বতল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল বের করবে। সমগ্র তল এর ক্ষেত্রফল, পার্শ্বতল মানে চারপাশেরটাও নিতে পারে কিন্তু, ঠিক আছে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে নেবে। সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে নিয়ে সেটাকে তুমি 27832 এর সঙ্গে তুমি কী করবে? সমান করবে, দিয়ে তোমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে কত? অর্থাৎ এটাকে সমগ্র তলের ক্ষেত্রফলটা এটাকে 27832 এর সঙ্গে সমান করবে। এখান থেকে x বেরিয়ে যাবে। x যখনই বেরিয়ে যাবে তখন তুমি এখান থেকে দৈর্ঘ্য পেয়ে যাবে, প্রস্থ পেয়ে যাবে, উচ্চতা পেয়ে যাবে। তোমাকে যেহেতু আয়তন চেয়েছে তাহলে এখান থেকে আয়তনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা গুণ করে দিলেই আনসার চলে আসবে। তোমাদের একটা আমি শর্টকাট বলে দিই, দেখি। দেখো এখানে যদি তুমি আয়তন বের করো তাহলে 7x, 5x আর 3x দিয়ে গুণ করবা, এক্সের মান তো কিছু একটা বেরোবে। তাহলে আলটিমেটলি তুমি যেটা বের করবা সেটার মধ্যে 7ও থাকবে, গুণ 5ও থাকবে, গুণ 3ও থাকবে, আর এক্স যেটা বের করবা সেটা 3 বার গুণ হবে। অর্থাৎ 7ও থাকবে, আয়তনের মধ্যে 5ও থাকবে, 3ও থাকবে। ক্যালকুলেশন না করে করার চেষ্টা করছি। তাহলে ওইটা 7 দ্বারাও বিভাজ্য হবে, 5 দ্বারাও বিভাজ্য হবে, 3 দ্বারাও বিভাজ্য হবে, যে উত্তর যেটা তোমার আসবে। এবার আমি দেখব সবগুলো কি হচ্ছে। প্রথম অপশান দেখো, 8 2 10 আর 18, 1 19 আর 2 21। হ্যাঁ, এটা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যে প্রত্যেকটা ডিজিটকে যোগ করে দেখতে হবে সেটা 3 দ্বারা বিভাজ্য কিনা। আমি ডি নম্বরের অপশানের প্রত্যেকটা ডিজিটকে যোগ করে দেখলাম, অর্থাৎ 2 যোগ 8 যোগ 8 যোগ 1 যোগ 2 যোগ 0 করে দেখলাম 21 আসছে, সেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে ডি নম্বর অপশানটি 3 দ্বারা বিভাজ্য। কিন্তু বি নম্বর অপশান দেখো, 8 2 10 1 11 আর 2 13, 13 এসছে, এটা 3 দ্বারা বিভাজ্য না। তাহলে এটা কীভাবে উত্তর হবে? কারণ উত্তরও তো 3 দিয়ে গুণ হবে না, 3 দ্বারা বিভাজ্য হবে উত্তরটা। তারপরেরটা দেখো, 8 2 10 1 18 1 19, এটাও 3 দ্বারা বিভাজ্য নয়, এটাও। তারপরটা দেখো,
এর নম্বর অপশানটা 8 2 10 1 11 2 13, এটাও 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 3 দ্বারা বিভাজ্য একটাই অপশান আছে, সেটা হচ্ছে ডি নম্বর অপশান। সেই কারণে আমার উত্তর হবে ডি নম্বর অপশান। আগের অঙ্কটার ক্ষেত্রেও তুমি বের করতে পারতো ওইভাবে। দেখো এখানে 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য তো সবগুলোই দেওয়া ছিল। 2 দ্বারা বিভাজ্য ছিল না, দেখো দৈর্ঘ্য আর প্রস্থ 2:1 ছিল, আয়তন চেয়েছে, 2 দ্বারা বিভাজ্য ছিল না এটা, কারণ 2 দ্বারা বিভাজ্য হতে লাস্টের যেটা থাকবে সেটা 2 দ্বারা বিভাজ্য হতে হয়, এটা আনসার হবে না। তারপরে এটাও আনসার হবে না যেহেতু 2 দ্বারা বিভাজ্য না। আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে 7/2 ছিল, তাই না? তাহলে 7 দ্বারা বিভাজ্য, কিন্তু 7 দ্বারা বিভাজ্য এখানে দুটোই সংখ্যা আছে। যখন অঙ্ক দেখবে ক্যালকুলেশন বড়, তখন বিভাজ্যতাটা ইউজ করে দেখতে পারো তুমি, উত্তর মিললেও মিলতে পারে, আর নাহলে তোমাকে করতেই হবে, কিচ্ছু করার নেই। এবার দেখো অঙ্কটা পেয়ে গেছি, যে অঙ্কটা আমি চাইছিলাম মনে মনে, সেই অঙ্কটা পেয়ে গেছি। একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, এই বর্গক্ষেত্র বলছি, একটা আয়তঘন দেওয়া আছে, রাইট? একটা আয়তঘন দেওয়া আছে, বলেছে একটি আয়তকার ব্লকের সংলগ্ন তলগুলির ক্ষেত্রফল। সংলগ্ন তল, আমি তোমাকে বলেছিলাম তলগুলোর ক্ষেত্রফলও দিয়ে দেবে, তাহলে সংলগ্ন তলগুলির ক্ষেত্রফল হচ্ছে কত বলো? 2:3:4। মানে এটা বলতে চেয়েছে, এটা যদি এটাকে যদি এ মনে করো, এটাকে যদি তুমি এ মনে করো, A1 মনে করো, এটাকে যদি তুমি A2 মনে করো, আর নিচের মেঝেটাকে তুমি যদি A3 মনে করো, তাহলে এদের অনুপাত দিয়ে দিয়েছে তোমাকে কত? 2:3:4। অর্থাৎ A1:A2:A3 এটা দিয়ে দিয়েছে কত বলো? 2:3:4। বলছে এটির আয়তন বলে দিয়েছে কত বলো? 9000। তাহলে আয়তনের সূত্র কি হয়? আয়তনের সূত্র হয় √A1:A2:A3। মনে পড়েছে? এটা লিখিয়েছিলাম। আয়তনের সূত্র এটা দিয়ে দিয়েছে 9000। তাহলে এটা যদি আমি 2x মনে করি A1টাকে, এটাকে যদি 3x মনে করি, এটাকে যদি 4x মনে করি, তাহলে এটা দেওয়া আছে কত বলো? 2x ইন্টু 3x ইন্টু 4x ইকুয়াল টু 9000। তাহলে এবার দেখো, √3 2 6, 4 ছক 24, 24x³ এটা সমান দেওয়া আছে কত বলো? 9000। তাহলে এখান থেকে 24x³ যদি বের করতে চাই, তাহলে এই রুটটাকে দেখো সবাই, এই রুটটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কী হয়ে গেল বলো? স্কোয়ার হয়ে গেল 81, আর 6টা শূন্য হয়ে গেল। তাহলে x³ ইকুয়াল টু কত হলো বলো? 81 1 2 3 4 5 6 বাই 24। এটাকে এখন ভাগ করতে হবে তোমাকে। কী করতে হবে বলো? ভাগ করতে হবে। ভাগ করলে এখন কত বেরোবে সেটা দেখো আগে। আচ্ছা, ভাগ করলে কত হবে দেখি এখানটায়, এখান থেকে শুরু করি আবার। x³ ইকুয়াল টু, আমি 3 দিয়ে কেটে দিই, 3 দিয়ে কাটলে এখানে হবে 27, 3 × 27 = 21, আর 3টা 4টা 5টা 6টা শূন্য বাই, এটা হবে 8। তাহলে x ইকুয়াল টু কত ধরা হবে? x ইকুয়াল টু হবে কত? তাহলে এটাকে কিউব রুট করতে হবে এই পাশে। তাহলে কিউব রুট করলে কত হবে দেখো, ডিরেক্ট এখানে যদি আমি 8 বসাই, তাহলে এখান থেকে কিউব রুট করলে কত হবে? x ইকুয়াল টু 27টা হবে, 27কে কিউব রুট করলে 3, আর 6টা শূন্য আছে মানে 3টা শূন্য হবে, আর 8কে কিউব রুট করলে হবে 2। তাহলে x ইকুয়াল টু কত বার হলো? x ইকুয়াল টু হলো 1500।
এক্সের মান পেয়ে গেলাম আমি 1500। এখানেই শেষ না, তোমাকে কি বলেছে, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য মানে প্রত্যেকটা, তাহলে A1 কত, A1 হচ্ছে 3000, 1500 ইন্টু 2x আছে না, A1 2x, 2 ইন্টু 1500 3000। A2 কত, A2 হচ্ছে 1500 ইন্টু 3 মানে 4500। A3 ইকুয়াল টু কত, A3 ইকুয়াল টু মানে কত বলো, 6000। রাইট। এখন এখন তোমাকে কি করতে হবে, বের করতে হবে। A1 ভাবো, A1 কোনটা, সামনেরটাকে নাম ধরেছিল, তাহলে A1 মানে কত, যে সামনের লেন্থটাকে A1 ধরেছিল, A1 মানে কত, A1 মানে L ইন্টু বি। A2 মানে কত, A2 মানে কত, A2 মানে হচ্ছে L ইন্টু বি, A2 মানে হচ্ছে নাম দিচ্ছিল L ইন্টু এইচ, B2 মানে কত বলো, বি ইন্টু এইচ। এবার এখান থেকে বের করতে হবে। দেখো এখানে একটু ভুল হয়ে গেছে, এখানটায় 3টা শূন্য থেকে একটা পাবো, আর 3টা শূন্য থেকে একটা পাবো, মানে এখানে একটা শূন্য কম হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে একটু ঠিক করে দিই আমি, দাঁড়াও। এখানে হবে x ইকুয়াল টু 300/2, তাহলে x ইকুয়াল টু হবে হচ্ছে 150, রাইট। তাহলে এখানে হবে হচ্ছে, 1 মিনিট, 300 হবে, আর হচ্ছে এখানে হবে A3 হবে 600। এবার হয়ে যাবে। তাহলে এটা মানে কত, A1 মানে L ইন্টু বি, এটা মানে L ইন্টু এইচ, আর A3 মানে হচ্ছে B ইন্টু এইচ, পরেরটা B ইন্টু এইচ। তাহলে এটা হবে হচ্ছে 15 ইন্টু 20 300, এটা হবে 45 যদি করতে চাও, 15 ইন্টু 30 450, আর এটা কত হবে বলো, 30 ইন্টু 20 মানে 600। তাহলে অতএব ছোটোটা কত হবে, অতএব ছোটোটা হবে হচ্ছে, তাহলে বাহু তিনটা কত বেরোলো, একটা 15, একটা 20, আর একটা 30, তাহলে ছোটোটা হবে হচ্ছে 15। ওরকমভাবে ভাঙলাম আমি, 300কে দেখলাম যে 15 ইন্টু 20 করলে 300 হবে, 45কে 15 ইন্টু 30 করলে হবে 450, আর 30 ইন্টু 20 করলে, তার মানে LB LH BH, এগুলো আমি বুঝে গেলাম। যদি এই কোশ্চেনটা একটু কঠিন ছিল, কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় সরাসরি 3টা A1 দেওয়া থাকবে, A2 দেওয়া থাকবে, A3 দেওয়া থাকবে, তার স্কোয়ার করে দেবা, বের করতে বলবে, আয়তন বের করতে বলবে, ঠিক আছে। সুতরাং ডিমোটিভেট হওয়ার কিছুই কোনো কারণ নেই, অঙ্কগুলোর মধ্যে দিয়ে তোমার সূত্রগুলো তো রিভিশন হচ্ছে, মেন কথা সূত্রগুলো। পরীক্ষা হলে আমার কথা ভালো করে শুনে নাও, পরীক্ষা হলে একদমই কঠিন কোশ্চেন আসবে না। তুমি সোজা সোজা সূত্রগুলো মুখস্থ, মানে ডিরেক্ট সূত্রগুলো মুখস্থ রাখবা মাথায়, তুমি এমনিই পেরে যাবা। এখানেই অঙ্কগুলো কঠিন চলে এসছে, চেষ্টা করো, 2-4 বার প্র্যাকটিস করো, আশা করি পেরে যাবা, ঠিক আছে। না পারলে আমি তো আছি, আমি করে দেবো, ঠিক আছে। কিন্তু এর মধ্য দিয়ে মেনসুরেশনের সূত্রগুলো তোমার মুখস্থ হচ্ছে, এটাই মেন কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেছে ক্লাস, তাহলে আজকে এই অবধি থাক। তোমরা এই দুটো অঙ্ক বাড়িতে চেষ্টা করবা, এর পরের দিন এখান থেকে শুরু করব, ঠিক আছে। এখান থেকে শুরু করব, সুন্দর সুন্দর অঙ্ক দেওয়া আছে এখানে। দাঁড়াও দেখি, 3টা অঙ্ক আছে না, 3-4টা 4-5টা অঙ্ক আছে, করে দিই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, একটি ঘনকের
দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দেওয়া আছে, ঘনকের চারপাশের ক্ষেত্রফল দেওয়া আছে 1216, চারিপাশের, তোমরা 4 দেওয়ালের ক্ষেত্রফলের কথা বলেছে। তো দৈর্ঘ্য এল ইকুয়াল টু তুমি ধরে নাও 5x, প্রস্থ 4x এবং উচ্চতা 2x ধরে নাও। চারপাশের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এল প্লাস বি ইন্টু এইচ, চারপাশের মানে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র এটা। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করলে 9x, 5x প্লাস 4x 9x ইন্টু 2x, দ্যাট মিন্স 36 s² হলো। অতএব 36 s² ইকুয়াল টু 1216, তাহলে s² ইকুয়াল টু 1216/36, ঠিক আছে। 8 দুগুণ 36, 2 দিয়ে 6 দুগুণ 12, 8 দুগুণ 16। দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে 5x, প্রস্থ 4x, উচ্চতা 2x। আমি পজ করে একটু দেখছিলাম অঙ্কটা কীভাবে হবে, তারপরে কেটে দিয়েছি, সুতরাং কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। এখানে আমরা একটু ভুল করে নিয়েছিলাম, আয়তঘনের চারপাশের ক্ষেত্রফল বলে দিয়েছে, 4 দেওয়ালের বলেনি। চারপাশের ক্ষেত্রফল বলতে চারিদিকে যত আছে, চারিদিকে 4টা, উপরেরটাও নিতে হবে, নিচেরটাও নিতে হবে। বাংলার ক্ষেত্রে এটাই বোঝা যায় না ওরা 4 দেওয়ালের নিতে চাইছে, উপরেরটা নিতে চাইছে নাকি নিচেরটা নিতে চাই, মানে মেঝে আর ছাদটাকে নিতে চাইছে নাকি নিতে চাইছে না। ইংলিশের ক্ষেত্রে একদম সুন্দর করে লেখা থাকে। যাই হোক, চারপাশ আমি তোমাদেরকে বলছি, চারপাশ যদি বলে, আমার কথা ভালো করে শোনো, চারপাশ যদি বলে কনফিউশন হবে না, চারপাশ যদি বলে তাহলে 6টা তলি নিবা। প্রথম টার্গেট থাকবে তোমার 6টি তলি নেওয়া। আর যদি 4 দেওয়াল বলে তখন তুমি 4টা তল নেবা। কথা দুটোর মধ্যে বুঝতে পেরেছো? মানে তখন 4টি তল নেবা। তাহলে চারপাশ বললে 6টা তলই নিবা, আর 4 দেওয়াল বলে 4টি তল নিবা, মনে থাকবে। তাহলে এখানে চারপাশ বলেছে, তাহলে 6টা তলই নিচ্ছি। তাহলে 6টা তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 20x, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে 10x, প্রস্থ ইন্টু উচ্চতা মানে 8x, দ্যাট মিন্স 6 ইন্টু 38x, সরি 6 কেন হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু 38x। এটার মানই দেওয়া আছে কত? 2 ইন্টু 38 প্লাস এক্সের মান দেওয়া আছে কত? 2 ইন্টু 38xের মান দেওয়া আছে কত? 1216। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বলো? 1216/2 ইন্টু 38, 2 দিয়ে কাটো 608, 19 দিয়ে কাটো 19 দুগুণ 38, 3 19 57, 3 19 দুগুণ 38, 2 দিয়ে কাটো 16, এখানে 38, সরি প্রত্যেকটা s² আসবে, দুইবার কোনো গুণ হয়েছে না, s² আসবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি করো 20x আর x গুণ করলে s² আসবে না, তাহলে এখানে s² আসবে, তাহলে এখানে s² আসবে একটা, এখানে একটা s² আসবে, তাহলে s² ইকুয়াল টু 16, তাহলে x ইকুয়াল টু 4। অতএব আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি কত? 25, প্রস্থ পেয়ে গেছি আমরা কত? 16, উচ্চতা পেয়ে গেছি কত বলো? 8। ঠিক আছে তো? সরি, 4 5 20 হবে, দৈর্ঘ্যটা 20 পেয়েছি আমরা, 4 5 20। এবার করো। অতএব তোমাদের কাছ থেকে কী জানতে চেয়েছে? আয়তন বের করে নাও। অতএব আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 20 ইন্টু 16 ইন্টু 8 করলে কী হবে বলো? 2660। তাহলে এরকম সহজ অঙ্ক আছে পরীক্ষায়। নেক্সট একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা পরীক্ষায় আসবেই, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে এই যে এটা এখন যেটা করাবো। বলেছে একটি বদ্ধ 1 সেমি পুরু কাঠের আয়তাকার বাক্সের মাত্রাগুলি হলো
দৈর্ঘ্য 22 সেমি, প্রস্থ 17 সেমি, উচ্চতা 12 সেমি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে মাত্রা বলা হয়। এটাকে সম্পূর্ণ সিমেন্ট দিয়ে পূর্ণ করা হলো, বাক্সটার মধ্যে সিমেন্ট ঢালা হলো। তাহলে বাক্সের সিমেন্টের আয়তন কত হবে? দেখো, যেহেতু এখানে দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দৈর্ঘ্য 22 বলে দিয়েছে, প্রস্থ 17 বলে দিয়েছে, উচ্চতা 12 বলে দিয়েছে, কিন্তু তার সঙ্গে আরেকটা কথাও বলেছে, সেটা হচ্ছে 1 সেমি পুরু, মানে দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর, উচ্চতা বরাবর 1 সেমি করে বেধ, মানে মোটা আছে বাক্সটা। তাহলে অরিজিনালি যেখানে সিমেন্ট থাকবে সেখানে দৈর্ঘ্যটা কমে যাবে, প্রস্থটাও কমে যাবে, উচ্চতাটাও কমে যাবে। কেন? ওই মোটা অংশটা থাকার কারণে। তাহলে এরকমভাবে যদি 1 সেমি পুরু কথাটা বলা থাকে, তাহলে নতুন যেটা দৈর্ঘ্য সেটা নিতে হবে 22 ইন্টু 2 ইন্টু 1, প্রস্থটাও সিমিলার নিতে হবে 17 মাইনাস 2 ইন্টু 1, একটা কি যতটুকু পুরু বলে দেওয়া থাকবে, আর 2 মানে 2 দিকেই নিতে হবে, 2 দিকেই থাকে। উচ্চতা হচ্ছে কত? 12 ইন্টু মাইনাস 2 ইন্টু 1 ইকুয়াল টু, তাহলে এটা কত হবে? 20, এটা কত হবে বলো? 15, এটা হবে 10। তোমাকে বলেছে আয়তন কত, আয়তন কত হবে? তাহলে 20 ইন্টু 15 ইন্টু 10, তার মানে কত হলো বলো? 3000। তাহলে 3000 সেমি কিউব সিমেন্ট তুমি ওই বাক্সটার মধ্যে ঢালতে পারবে। 2 দিয়ে কেন বিয়োগ হলো? কারণ তুমি যদি একটা আয়তঘনকে দেখো, আয়তঘনক যদি এরকম হয় দেখতে, ভালো করে শোনো, আয়তঘনক যদি এরকম হয় দেখতে, তাহলে এখানে যদি বেধ থাকে এরকম 1 সেমি পুরু থাকলো, তাহলে 2 দিক থেকে কমে যাবে। তাহলে যে কোনো একটা ফেস যদি তোমাদের এখানে দেখাই, যে কোনো একটা ফেস দেখাচ্ছি, দেখো পুরু থাকলে কীভাবে হবে। মনে করো সামনের ফেসটাই নিয়েছি, সামনের ফেসটা তখন এরকম হয়ে যাবে। যে এইটুকু হচ্ছে পুরু, তাহলে দৈর্ঘ্য বরাবর কত? এটুকু যদি 1 হয়, তাহলে 2 দিক থেকে 1 1 কমে যাবে না নতুন দৈর্ঘ্যটা বের করার জন্য। তাহলে এইটুকুটা বের করার জন্য, তাহলে পুরোটা যদি এল হয়, তাহলে এই যে যেটুকু নতুন 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 এল বের করার জন্য, নতুন দৈর্ঘ্য বের করার জন্য কী করতে হবে? দেখো, পুরনো এল থেকে কী করতে হবে? 2 ইন্টু 1 বিয়োগ করতে হবে না? কারণ এই পাশেও 1 সেন্টিমিটার আছে, এই পাশেও 1 সেন্টিমিটার আছে, এইটুকু জায়গাতে ওই পুরো অংশটা খেয়ে নিয়েছে, ওখানে তার সিমেন্ট ঢুকবে না, এটাই বুঝতে হবে। তাহলে তোমরা ডিরেক্ট মনে রাখবা 2 গুণ, যতক্ষণ বেদ বলবে তার 2 গুণ বিয়োগ করে দেবো, দৈর্ঘ্য থেকেও, প্রস্থ থেকেও, আর উচ্চতা থেকেও। একটি ইটের আয়তন বলে দিয়েছে, দেখো একটি ইটের আয়তন, একটা ইট, একটি ইটের আয়তন বলে দিয়েছে 20 সেন্টিমিটার। তাহলে একটা ইট, এরকম ছোট্ট একটা ইট আছে, কোশ্চেন পড়ো, কোনো একটা ইটের দৈর্ঘ্য বলে দিয়েছে 20 সেন্টিমিটার, প্রস্থ বলে দিয়েছে 12 সেন্টিমিটার, উচ্চতা বলে দিয়েছে 8 সেন্টিমিটার। বলেছে 16.8 মিটার উচ্চতা, 2.5 মিটার প্রস্থ, আর 20 সেন্টিমিটার পুরো একটি দেওয়াল বানাতে এরকম কতগুলি ইট। তাহলে অনেক বড় একটা দেওয়াল বানাতে হবে। দেওয়ালটায় ও কিসে রয়েছে বলো? দেওয়ালটা ও একটা আয়তঘনক, কারণ দেওয়ালটা একটু তো মোটা রয়েছে না, এটা ঘর ভেবে নিও না, এটা দেওয়াল, দেওয়ালেরও তো একটা বেত আছে না, তুমি একটা সম্পূর্ণ দেওয়াল কত দুর্গবস্তুর উচ্চ থাকবে না, দেওয়ালও তো একটা 3D ফিগার। তাহলে এখানে তোমার এরকম মনে হচ্ছে ঠিকই, তাহলে দেওয়ালেও একটা 3 মিটার, তার দৈর্ঘ্য বলে দিয়েছে, দেওয়ালের দৈর্ঘ্য। তাহলে ইটের দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রথমে ইটের দৈর্ঘ্য বলে দিয়েছে 20, প্রস্থ বলে দিয়েছে 12, আর উচ্চতা বলে দিয়েছে 8, সবগুলোতে সেন্টিমিটার বলেছে কিন্তু, দেখে নাও কোশ্চেনে। আর যেটা দেওয়াল বলেছে তার দৈর্ঘ্য 16.8 মিটার, তাহলে এটাকে আমি সেন্টিমিটার নিয়ে যাই, 100 গুণ করতে হবে, 1680 সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে 2.5 মিটার, তার মানে 250 সেন্টিমিটার, মানে একটা শূন্য, মানে 250 সেন্টিমিটার, ঠিক 100 দিয়ে গুণ করতে হবে। আর উচ্চতাটা, দেওয়ালের উচ্চতাটা 12 সেন্টিমিটার দেওয়া আছে এখানে। বলেছি এরকম কতগুলো ইট, তাহলে দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেওয়ালের আয়তন 16.8 কত 1680 ইন্টু 250
ইন্টু 12, ইটের আয়তন দিয়ে ভাগ করো, ইটের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই 12 কেটে গেল, 8 দিয়ে কাটি এটাকে, 8 দুগুণ 16, 8 একে 8, 21, এই শূন্য কেটে দিলাম, 2 দিয়ে এটাকে কেটি, 2 দিয়ে 250 কেটে দিই, তাহলে 125, তাহলে কী পড়ে থাকলো 125 ইন্টু 21, এটা গুণ করলে ইউনিট ডিজিট 5 আসবে, 5 দিয়ে ইউনিট ডিজিট একটাই অপশান আছে সি, তাহলে এতগুলি ইট প্রয়োজন হবে। দ্যাট মিনস তাহলে যখন ইট প্রয়োজনের কথা বলবে, যেখানে ইট গাঁথতে হবে, বড় জিনিসটার ক্ষেত্রফল, বড় জিনিসটার আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করতে হবে। ইট লাগবে, তাহলে এখানে কি করলাম, যে জিনিসটাকে যেখানে ইট গাঁথতে হবে, দেওয়ালে ইট গাঁথতে হবে, দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করলাম। খালি সবগুলোকে সেন্টিমিটারে নিয়ে যাওয়ার জন্য, সবগুলোকে ইউনিটটা সেম যেন থাকে, এখানে এটা সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, এখানেও মিটার ছিল তাই এটাকে সেন্টিমিটার কনভার্ট করে নিলাম, এটা এখানে মিটার ছিল এটা সেন্টিমিটার কনভার্ট করে নিলাম, আর এটা সেন্টিমিটার অলরেডি দেওয়া ছিল। দেখো একটু বলেছে একটা আয়তকার ব্লক আছে, ভালো করে দেখো, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 20, প্রস্থ দেওয়া আছে 15, উচ্চতা দেওয়া আছে কত বলো 10। ব্লকটি থেকে পূর্ণ সংখ্যায় ঘনক কাটা হলো, বলছে ব্লকটা, এই ব্লকটা থেকে ছোটো ছোটো করে ঘনক কাটবো, তাহলে এরকম কতগুলো সর্বনিম্ন কতগুলি ঘনক পাওয়া যেতে পারে। তাহলে ঘনকটা দেখো, এখন আমরা সেই একই জিনিস করতে পারবো। আমরা এখন কি করব, যেহেতু যেখান থেকে বড় জিনিসটার আয়তন, বড় জিনিসটা এখানে আয়তঘনের আয়তন, আয়তঘনকের আয়তন, বড় জিনিস বলতে এখানে আয়তঘনকটার কথা বলেছে, বড়টা আয়তনকে ভাগ করব আমরা, যেটা কেটে বের করতে চাইছি, ঘনকটাকে কেটে বের করতে চাইছি, ঘনকের আয়তন দিয়ে আমরা ভাগ করব, এটাই নিয়ম। তাহলে এখানে ঘনকের আয়তন তো পেয়ে গেলাম দাদা, ঘনকের আয়তন তো জানি, দৈর্ঘ্য দেওয়া আছে 15, আর এটা উচ্চতা, কিন্তু ঘনকের আয়তন কিভাবে পাবো? তাহলে ঘনকের তো বাহুতে জানি না, না ঘনকের বাহুটাই তো জানি না, তাহলে এই ঘনক যেটা আমরা কেটে বের করতে চাইছি ঘনক, সেই ঘনকের বাহু দরকার আমার, সেই বাহুটা আমি একমাত্র এই যেটা বড় জিনিস যেটা দেওয়া আছে, অর্থাৎ এখানে যে এটা আয়তঘন, তার এলসিএম নিতে হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার এলসিএম নিতে হবে। তাহলে কত বের হবে বলো 5, তাহলে এই 5 সেন্টিমিটারটাই হবে ঘনকের বাহু। যখন ঘনকের বাহু উল্লেখ করা থাকবে না, এখানে ঘনক, যে ঘনকটা কাটতে হবে তার বাহুটা কি বলে দিয়েছে? বলে দেয়নি। যখন ঘনকের বাহু উল্লেখ করা থাকবে না, তখন ঘনকের এলসিএমটাই হবে ঘনকের বাহু। এলসিএম যদি ঘনকের বাহু হয়, এ কিউব, বাহুকে 3 বার গুণ করলে আয়তন পাওয়া যায়, 3 বার গুণ করে দিলাম, 4 5 20, 5 দিয়ে 3 5 15, 5 2 10, তাহলে কত হলো 3 4 12 2 24, তাহলে 24টি ঘনক এরকম তৈরি হলো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসবে, ঠিক আছে। দেখো তারপরের অঙ্কটা এখানে বলেছে, যেটা বলেছে 1 মিটার দৈর্ঘ্য প্রস্থ এত মিটার উচ্চতা বিশিষ্ট ট্যাঙ্ককে পূর্ণ করতে কত লিটার জল লাগবে। অর্থাৎ দৈর্ঘ্য বলে দিয়েছে 1 মিটার, প্রস্থ বলে দিয়েছে 1/2 মিটার, আর উচ্চতা বলে দিয়েছে কত 1/2 মিটার। তাহলে কত লিটার জল লাগবে, তাহলে আয়তন বের করতে বলেছে, জল কতখানি জল প্রয়োজন, তার মানে আয়তন বের করতে বলেছে, মানে কতখানি জল আটকাবে আয়তন,
ট্যাঙ্কটাকে পূর্ণ করতে হবে, তার মানে আয়তন বের করতে হবে। আয়তন বের করো 1 ইন্টু হাফ, তার মানে 1/4। এই প্রত্যেকটার ইউনিট দেখো মিটার দেওয়া ছিল, তাহলে 1/4 মিটার কিউব বেরোলো আয়তন। কিন্তু এখানে তো কত লিটার জল লাগবে, লিটারে চেয়েছে তাই না? তাহলে মনে রাখবা 1 মিটার কিউব, 1 মিটার কিউব সমান সমান কি অত হয় বলো? 1000 লিটার। তাহলে আয়তন যেটা বেরিয়েছে, মনে রাখবা কিন্তু এটা খুব সুন্দর করে মনে রাখবা। তাহলে আয়তন যেটা বেরিয়েছে 1/4, সেটাকে লিটারে কনভার্ট করার জন্য 1000 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করো, তাহলে কত হবে বলো? 250। তাহলে কত হবে বলো? ট্যাঙ্কটিতে 250 লিটার জল আটকাবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এনটিপিসিতে এসছেও পরীক্ষায়। তাহলে এইভাবে করে তোমাদের মেনসুরেশনের প্রথম দুটো চ্যাপ্টারের অঙ্ক কমপ্লিট হয়ে গেল, ঘনক এবং আয়ত ঘনক। ঠিক আছে, এইভাবে করে আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আর যেটা বুঝতে পারছো না, ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই, জাস্ট সিনট্যাক্স ফলো করে টুকে রেখে দাও। তুমি খালি জাস্ট দেখো তোমার সূত্রগুলো মুখস্থ হচ্ছে কিনা। এই অঙ্কটাই পরীক্ষা হলে আসবে। যেমন আমি তোমাদেরকে অনেক এখানে হয়তো অনেক 2-1টা কঠিন অঙ্ক করিয়েছি, যেমন 2-1টা কঠিন অঙ্ক করিয়েছি আগে, তো ওই অঙ্কগুলি যে পরীক্ষা হলে আসবে এর কোনো মানে নেই। কিন্তু ওই অঙ্কটা করার মধ্যে দিয়ে তোমার কি হচ্ছে, সূত্রগুলো তো মুখস্থ হচ্ছে। মেনসুরেশনের আসল জিনিস হচ্ছে সূত্র মনে থাকলে তুমি নিজেই পারবে অঙ্ক করতে। আর পরীক্ষা হলে আহামরি কঠিন অঙ্ক আসবে না, ডিরেক্ট সূত্র ইউজ করেই অঙ্ক আসবে। 2-1টা ট্রিকি কোশ্চেন যেগুলো আসবে সেগুলো আমি করিয়ে দিচ্ছি, এগুলোই করে নিও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।